আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম আরেকটি অনলাইন ক্লাসে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পড়ব তোমাদের বিজ্ঞান বইয়ের ২ নাম্বার অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি। তো জীবের বৃদ্ধি ও বংশগতি। তো ২ টা বিষয়, একটা হচ্ছে জীবের বৃদ্ধি কিভাবে হবে, আরেকটা হচ্ছে বংশগতি। এই যে বংশগতি, এই বংশগতির ইংরেজি হচ্ছে হেরেডিটি। হেরেডিটি। হেরেডিটি মানে হচ্ছে বংশগতি। বংশগতি কি? বংশগতি হচ্ছে যে মাতা-পিতা থেকে মাতা-পিতার যে বৈশিষ্ট্য আছে এটা সন্তান-সন্ততিতে কিভাবে সঞ্চারিত হয়, সন্তান-সন্ততিতে কিভাবে যায়। এই যে মাতা-পিতার সাথে সন্তানের অনেক বৈশিষ্ট্যের মিল থাকে, তাহলে মাতা-পিতা থেকে যেই বৈশিষ্ট্যগুলো সন্তান-সন্ততিতে যায়, এই যে যাওয়ার প্রক্রিয়া সেটাকেই বলে হচ্ছে বংশগতি। তাহলে এই অধ্যায়ে ২ টা বিষয় আলোচনা হবে। একটা হচ্ছে জীবের বৃদ্ধি কিভাবে হয় এবং সেখানে গিয়ে আমরা হচ্ছে কোষ বিভাজন দেখব, যে কোষ বিভাজনের মাধ্যমে তোমার জীবের বৃদ্ধি হয়। আর একটা কি হবে? বংশগতি, অর্থাৎ যে মাতা-পিতা থেকে তোমার সন্তান-সন্ততিতে বৈশিষ্ট্যগুলো কিভাবে যায় বা কার মাধ্যমে যায় সেটা আমরা দেখব। তারপর দেখো যে এই চ্যাপ্টারের ভিতরে আমরা এই ক্লাসে আমরা এই চ্যাপ্টারের সকল বেসিক কনসেপ্ট এখানে আমরা ক্লিয়ার করব এবং এখানে আমরা কিছু সিকিউ সলভ করব এবং অনেকগুলো এমসিকিউ আমরা এখানে সলভ করব। চলো আমরা বিসমিল্লাহ বলে ক্লাসটা শুরু করি। প্রথমে দেখো আমাদের এই চ্যাপ্টারের ভিতরে কি কি আছে। এই চ্যাপ্টারের ভিতরে আমাদের কি কি আছে দেখো। প্রথমে যেহেতু এই অধ্যায়ে তোমার কোষ বিভাজন নিয়ে আলোচনা হবে, তো কোষ সম্পর্কে যা যা জানা দরকার আমরা সেটা একটু জানবো। প্রথমে আমরা জানবো হচ্ছে কোষ কাকে বলে এবং কোষের ভিতরে কি কি তোমার অঙ্গাণু থাকে, মানে কি কি উপাদান থাকে। এই কোষের ভিতরে একটা উপাদান হচ্ছে ক্রোমোজোম, এটা সম্পর্কে আমরা জানবো। তারপর চলে আসবে আমাদের কোষ বিভাজন। কোষ বিভাজনের প্রকার, কয় প্রকার, কি কি। এর ভিতরে আসবে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং এই যে মিওসিস। তারপর এগুলোর বৈশিষ্ট্য আসবে। তারপর ওই যে ছিল বংশগতি, এই বংশগতি এর ভিতরে আসবে আমাদের নিউক্লিক অ্যাসিড আসবে, জিন আসবে, ক্রোমোজোম আসবে, ডিএনএ আরএনএ আসবে। ঠিক আছে? তাহলে এতটুকু ছিল হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমরা বলতে পারি যে জীবের বৃদ্ধি এখানে হয়। এটা হচ্ছে জীবের বৃদ্ধি, জীবের বৃদ্ধি। আর এই যে এখানে আরো ২-১টা থাকবে। তোমার জিন নিয়ে আলোচনা হবে, জিন কি? তোমার তো এই ৩ টা বিষয় হবে হচ্ছে বংশগতি নিয়ে। বংশগতি নিয়ে। ঠিক আছে? তাহলে আমাদের অধ্যায় ছিল জীবের বৃদ্ধি ও বংশগতি। আমরা ২ টা বিষয়ই পড়ব। প্রথমে যেহেতু আমাদের কোষ নিয়ে আলোচনা হবে, আমরা একটু জানবো ছোট করে যে তোমার কোষ কাকে বলে এবং কোষের ফাংশনটা কিভাবে হয়, কোষের ভিতরে কি কি থাকে। দেখো এই কোষের ইংরেজি হচ্ছে সেল। কোষকে বলা হয় সেল, বলা হয় ইংরেজিতে সেল। সেল কি? এই যে আমরা মানুষ, তারপর আমরা যা দেখি, যা জীব জগতে যা যা দেখি, সেটা প্রাণী হোক, উদ্ভিদ হোক, এদের সবগুলোই হচ্ছে কোষ দ্বারা গঠিত। অর্থাৎ এদের যে তোমার ফান্ডামেন্টাল ইউনিট, যে একক, এই এককটা হচ্ছে কোষ। একক মানে কি? আমরা যদি গাছকে বা মানুষ জীবকে বিভাজন করি, আমরা সবচেয়ে যে ছোট একক পাবো, যেটা ফাংশনাল, যেটা কাজ করে, সেটা হচ্ছে আমার কোষ হবে। ঠিক আছে? তাহলে কোষের তোমার সংজ্ঞা কি? যে কোষ হলো জীবের বা জীবদেহের সবচেয়ে ছোট গঠনগত গঠনগত এবং কার্যকারী একক। তাহলে গঠনগত এবং কার্যকারী একক মানে কি? গঠনগত মানে হচ্ছে ওই যে তোমার জীবটা, সেই জীবটা হতে কোষ দিয়ে গঠিত, জীবটা কোষ দিয়ে গঠিত। তাহলে কার্যকারী একক কি? কার্যকরী একক হচ্ছে আমাদের বডিতে যেই ফাংশনগুলো হয়, আমাদের বডিতে যত কাজ হয়, এই যে হিট উৎপন্ন হয়, তারপর বডিতে কি হয়, শ্বসন হয়, এই যে কাজগুলো, এই কাজের সাথে কোষ জড়িত। মানে প্রত্যেকটা কোষ সে নিজের শক্তি উৎপন্ন করে, প্রত্যেকটা কোষ শক্তি উৎপাদনে ভূমিকা রাখে। প্রত্যেকটা কোষের ভিতরে কি যায়? রক্ত যায়। প্রত্যেকটা কোষের ভিতরে তোমার হচ্ছে পুষ্টি উপাদান যায়। সেই পুষ্টি উপাদানকে সে তোমার শক্তিতে রূপান্তর করে। এইটাই হচ্ছে কার্যকরী একক। তাহলে কোষ কি? কোষ হচ্ছে জীবের সবচেয়ে ছোট গঠনগত এবং কার্যকরী একক। ঠিক আছে? আমরা এখানে যদি বলি যে একটা জীবদেহ, একটা জীবদেহ জীবদেহ অসংখ্য কোষের সমষ্টি। মানে একটা জীবদেহ কি? অসংখ্য কোষ দিয়ে গঠিত। অসংখ্য কোষের সমষ্টি। অসংখ্য কোষের সমষ্টি। তুমি ভেবেছো এই যে আমরা মানুষ, আমাদের দেহে বা বডিতে কতগুলো কোষ থাকতে পারে? আমাদের বা মানুষের যে বডি, এই মানুষের বডিতে প্রায়
100 ট্রিলিয়ন কোষ থাকে। কত? মানুষের দেহে প্রায় 100 ট্রিলিয়ন কোষ থাকে। 100 ট্রিলিয়ন মানে বিলিয়নের পরে ট্রিলিয়ন। 100 ট্রিলিয়ন কোষ থাকে। কোষ থাকে। কোষ থাকে। এবার আমরা একটু কোষটা আঁকানো শিখবো এখানে, যে তোমার কোষটা কেমন এটা একটু আমরা আঁকাবো। দেখো, প্রথমে দেখো আমরা একটা চতুর্ভুজের মতো আঁকবো, একটু কোণাগুলো একটু রাউন্ড দিয়ে আঁকবো। এই যে দেখো, দেখো এভাবে আঁকবো। তারপর হচ্ছে এর উপরে আমরা আরেকটা স্তর দিব, আরেকটা, এই যে এভাবে একটা একটা স্তর দিব এবং মাঝখানে একটু ফাঁকা রাখবো, এই যেভাবে। এভাবে একটা স্তর দিয়ে দিব। এই যে দেখো আরেকটা তোমার স্তর হয়ে গেল। আচ্ছা, এবার দেখো যে এই কোষের যে বাইরে, তোমার যে কোষের যে বাইরের স্তর, সেটাকে বলে হচ্ছে তোমার কোষ প্রাচীর। প্রাচীর বাইরে থাকে, তাই না? প্রাচীর বাইরে থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর। এটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর। কোষ প্রাচীর। এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা শুধু উদ্ভিদে থাকে, মানে উদ্ভিদ কোষে থাকে। প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না। তাহলে প্রাণী কোষে তোমার সবচেয়ে বাইরে যেটা থাকে এটা হচ্ছে এই যে দ্বিতীয় স্তরটা। এটার নাম হচ্ছে তোমার, এটার নাম হচ্ছে কোষ পর্দা। এটার নাম হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দা। কোষ পর্দা। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা। আমরা একটু পরে লিখবো সেটা। তাহলে হয়ে গেল, দেখো কোষ প্রাচীর এবং কোষ পর্দা। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকবে এবং কোষ পর্দা দুইটাই থাকবে। আর প্রাণী দেহে কেবলমাত্র শুধু কোষ পর্দা থাকবে। তাহলে প্রাণী দেহে শুরু হবে কোষ পর্দা দিয়ে, আর উদ্ভিদ দেহ শুরু হবে কোষ প্রাচীর দিয়ে। তারপর তোমার কোষের সবচেয়ে যে ইম্পর্টেন্ট অংশ, মানে আমাদের এই অধ্যায়ের জন্য, সেটা হচ্ছে তোমার এই যে একটা গোলাকার বস্তু, একটা গোলাকার বস্তু। এই গোলাকার বস্তু, এই গোলাকার বস্তুটার নাম হচ্ছে তোমার নিউক্লিয়াস। গোলাকার বস্তুর নাম তোমার হচ্ছে নিউক্লিয়াস। দেখো নিউক্লিয়াসের ভিতরে আরো অনেক উপাদান থাকবে। নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে তোমার ক্রোমোজোম। সেই ক্রোমোজোমগুলো একটু জালিকা আকারে থাকে। দেখো কিভাবে, এই যে আমরা একটা গোল দিয়ে দিব, একটা তোমার হচ্ছে একটু বড় করে। তারপর এখানে এই গোলকে কেন্দ্র করে অনেকগুলো আমরা সুতার মতো এই যে এভাবে আমরা দিয়ে দেব। এই যে পেঁচানো জালিকার মতো আমরা এভাবে দিয়ে দেব। তাহলে এই দেখো নিউক্লিয়াসের ভিতরে কি কি আছে এবার দেখো। নিউক্লিয়াসের ভিতরে তোমার আছে হচ্ছে যে প্রথমে হচ্ছে এই যে দেখো, যে আমরা যে এই যে ঘন গোল একটা বস্তু দিলাম, সেটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিওলাস। 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 তারপর এই যে তোমার পেঁচানো জালিকার মতো এইগুলোর নাম হচ্ছে তোমার ক্রোমাটিন জালিকা। নাম কি? ক্রোমাটিন। ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা বা তন্তু। এটাকে ক্রোমাটিন জালিকা বা তন্তু বলে। অথবা এটার আরেকটা নাম আছে নিউক্লিয়ার রেটিকুলাম। তারপর দেখো এই যে তোমার নিউক্লিয়াসটা তোমার একটা পর্দা দিয়ে ঘেরা থাকবে, তাই না? এই নিউক্লিয়াসটা, এই যে পর্দা, বাইরের যে পর্দা, এটাকে বলবো হচ্ছে নিউক্লিয়ার পর্দা। এর নাম কি হবে? নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার এনভেলপও বলে। নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়ার পর্দা। এবার এই যে তোমার নিউক্লিয়ার পর্দা এবং এই নিউক্লিয়ার পর্দার তোমার ফাঁকে ফাঁকে একটু তোমার থাকবে, ছিদ্র থাকবে, সেটাকে বলবে নিউক্লিয়ার রন্ধ্র। আমরা এখানে সেটা আঁকিনি, আমরা জাস্ট সিম্পলি একটা তোমাদের বোঝার জন্য যেটা দরকার সেটা লিখেছি। এবং এই তিনটাকে তোমার এই যে তোমার এই গোলাকার বস্তুটাকে পুরোটাকে বলবে হচ্ছে নিউক্লিয়াস। পুরোটাকে একত্রে বলবে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তারপর এই কোষের ভিতরে আরো অনেক তোমার উপাদান থাকে।
আরো অনেক ছোট ছোট কোষীয় অঙ্গাণু থাকে। যেমন তোমাদের এখানে থাকবে হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে এভাবে থাকবে একটু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর গায়ে ফোঁটা ফোঁটা আকারে থাকবে হচ্ছে রাইবোজোম থাকবে। তারপর এখান দিয়ে থাকবে হচ্ছে গলজি বডি, যে এমন থাকবে কিছু চৌবাচ্চার মতো থাকবে, এগুলাকে বলবে হচ্ছে তোমার হচ্ছে গলজি বডি। তারপর এই যে একটা তোমার একটা থলের মতো একটা লাইসোজোম থাকবে। তারপর থাকবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এই যে এটা থাকবে হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া। আরও থাকবে তোমার হচ্ছে প্লাস্টিড থাকবে, এই যেভাবে কি থাকবে প্লাস্টিড থাকবে। তারপর হচ্ছে কোষ গহ্বর থাকবে, মানে কোষের ভিতরে অনেক তোমার ছোট ছোট উপাদান থাকে। তারপর সেন্ট্রিওলও থাকবে, সেন্ট্রিওল এটাও থাকবে, সেন্ট্রিওল থাকবে। তো অনেক কোষীয় অঙ্গাণু থাকে। তো তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, যেটা জানা থাকা লাগবে, কোষের ভিতরে কোষ পর্দা, কোষ প্রাচীর, তারপর হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে, ঠিক আছে? তাহলে কোষের ভিতরে আরো ছোট ছোট অঙ্গাণু থাকবে, যেটা এখনকার জন্য ইম্পর্টেন্ট না। তো আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, আরো দু একটা তোমার ওয়ার্ড জানা লাগবে, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। কি জানা লাগবে? প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি দেখো, এই যে কোষ পর্দা আছে না, এই কোষ পর্দা দিয়ে ঘেরা, এর ভিতরে যা যা থাকবে সবকিছুকে একসাথে বলবে প্রোটোপ্লাজম। কোষ পর্দা দিয়ে ঘেরা কোষের ভিতরে যা যা থাকবে সব একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম কি? কোষ পর্দার ভিতরে যা আছে সবকিছুকে একসাথে বলবে প্রোটোপ্লাজম। কোষ পর্দার কোষ পর্দার ভিতরে ভিতরে যা থাকবে, যা থাকবে যা থাকবে সেটাই কি তোমার প্রোটোপ্লাজম। এবার দেখো, এই কোষ পর্দার ভিতরে তো অনেক অঙ্গাণু আছে, আবার নিউক্লিয়াস আছে, তাই না? তাহলে এই নিউক্লিয়াসটাকে যদি আমি বাদ দিই, নিউক্লিয়াস বাদ দিয়ে এই প্রোটোপ্লাজমের আর যে যে অঙ্গাণু আছে সেগুলোকে একসাথে বলবে সাইটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, তাই না? একটা হচ্ছে তোমার হচ্ছে নিউক্লিয়াস, আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। একটা নিউক্লিয়াস আর একটা সাইটোপ্লাজম। একটা আমরা ভাগ করবো হচ্ছে নিউক্লিয়াস, দুই ভাগে ভাগ করবো প্রোটোপ্লাজমটাকে। এর ভিতরে যা যা থাকবে সবকিছুকে একসাথে বলবে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসটা বাদ দেই, তাহলে সেই জিনিসটাকে বলবে সাইটোপ্লাজম। আর এইগুলো হবে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, ঠিক আছে? তাহলে প্রোটোপ্লাজমকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, আর একটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। তাহলে সাইটোপ্লাজমের ভিতরে কি কি থাকবে দেখো, সাইটোপ্লাজমের ভিতরে অনেকগুলো অঙ্গাণু থাকে। জাস্ট তোমাদের নামটা জানার জন্য একটু লেখো যে মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে তোমার কোষের শক্তির যোগানদাতা, একে বলে পাওয়ার হাউস বলে। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলে। আমাদের দেহে যে তোমার শক্তি উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়, সেটা মাইটোকন্ড্রিয়াতে হয়। তারপর থাকে হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোম হচ্ছে প্রোটিন উৎপন্ন করে, রাইবোজোম হচ্ছে তোমার প্রোটিন উৎপন্ন করে। তারপর আরো কি আছে দেখো, সেন্ট্রিওল আছে, সেন্ট্রিওল, সেন্ট্রিওল। তারপর আছে প্লাস্টিড, প্লাস্টিড। এগুলো হচ্ছে তোমার সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, মানে কি এগুলো হচ্ছে সাইটোপ্লাজমে থাকে। আর নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে আমরা দেখেছি থাকে হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার পর্দা যেটা থাকে, নিউক্লিয়ার নিউক্লিয়ার এনভেলপ, এনভেলপ, বা আমরা এটাকে পর্দাও বলতে পারি, নিউক্লিয়ার পর্দা। তারপর কি থাকবে? নিউক্লিওলাস থাকবে, এই যে ঘন একটা অংশ থাকবে সেটাকে বলবে নিউক্লিওলাস, নিউক্লিওলাস ক্লাস। তারপর কি থাকবে? যে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা, তাই না? ক্রোমাটিন জালিকা বলবে বা নিউক্লিয়ার রেটিকুলাম আমরা বলতে পারি, নিউক্লিয়ার নিউক্লিয়ার রেটিকুলাম, রেটিকুলাম। এই নামগুলো তোমাদের আসবে, এই নামগুলো এই অধ্যায়ের ভিতরে। বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি ক্রোমাটিন তন্তু বলতে পারি। কি বলতে পারি? ক্রোমাটিন তন্তু বলতে পারি, ক্রোমাটিন তন্তু বা জালিকা।
জালিকা বলবো সবগুলোকে একসাথে, আর এই যে তোমার ইন্ডিভিজুয়ালি এগুলাকে বলবো ক্রোমাটিন তন্তু। তো এই ছিল হচ্ছে কোষ। তো কোষের ভিতরে আমাদের যেটা জানা থাকতে হবেই, যে কোষের ভিতরে তোমার কোষের একটা কোষ প্রাচীর থাকে, আর প্রাণীদেহের ক্ষেত্রে কোষ পর্দা দিয়ে শুরু হয়। এর ভিতরে তোমার নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন জালিকা থাকে, নিউক্লিওলাস থাকে এবং ক্রোমাটিন তন্তু থাকে। ঠিক আছে, কোষটা একটু দেখো যে কোষটা কেমন, যদি আমরা একটু ভালো করে দেখতে চাই। দেখো, এই যে এইটা হচ্ছে তোমার উদ্ভিদ কোষ, এটা উদ্ভিদ কোষ, এবং এই পাশেরটা হচ্ছে তোমার প্রাণী কোষ, এই পাশেরটা প্রাণী কোষ। উদ্ভিদ কোষের ভিতরে কি কি আছে দেখো, ওই যে উদ্ভিদ কোষের যে প্রথমে এটা হচ্ছে তোমার কোষ প্রাচীর। দেখো উদ্ভিদ কোষে কি থাকবে, কোষ প্রাচীর দিয়ে শুরু হবে। তারপর উদ্ভিদ কোষের ভিতরে একটা বড় কোষ গহ্বর থাকবে, যেটা প্রাণী দেহে থাকবে না। তারপরে তোমার এই যে এখানে দেখো, এটা হচ্ছে আমাদের সেই নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন তন্তু থাকবে, নিউক্লিওলাস থাকবে, এগুলো থাকবে। ঠিক আছে, আরো অনেকেই যে কোষীয় অঙ্গাণু আছে, কোষীয়, এই যে এগুলো হচ্ছে কোষীয় অঙ্গাণু। তো এটা আপাতত লাগবে না তোমাদের। আর এইটা হচ্ছে তোমাদের যে প্রাণীকোষ, প্রাণীকোষ। ঠিক আছে, তো প্রাণীকোষের যেটা শুরু সেটা হচ্ছে কোষ পর্দা দিয়ে শুরু হয়। এই যে আমাদের যেটা বাইরের সবচেয়ে স্তর, সেটাকে আমরা বলবো কোষ পর্দা। কোষ পর্দা দিয়ে শুরু হবে, কোষ পর্দা দিয়ে শুরু হয়। তারপর দেখো এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস। এই যে দেখো, এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকবে, নিউক্লিয়ার পর্দা থাকবে, নিউক্লিওলাস থাকবে, ক্রোমাটিন তন্তু থাকবে, নিউক্লিয় প্লাজম এটা একটা থাকবে। আমরা নিউক্লিয় প্লাজমটা এখনো লিখিনি। কোষের ভিতরে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্গাণু হচ্ছে ক্রোমোজোম। ওই যে আমরা ক্রোমাটিন জালিকা পড়েছিলাম, এই ক্রোমাটিন জালিকা এর ভিতরে থাকে কি, ক্রোমোজোম। এগুলোই একটা পর্যায়ে ক্রোমোজোমে পরিণত হয়। তো ক্রোমোজোম কি দেখো, ক্রোমোজোম হচ্ছে ওই যে আমরা বংশগতি পড়েছিলাম, বংশগতি। এই ক্রোমোজোম হচ্ছে বংশগতির ধারক, বংশগতির ধারক। মানে কি, এই ক্রোমোজোমই তোমার যে বংশগতির ধারক। এই ক্রোমোজোমই আমাদের যে বৈশিষ্ট্য, এই সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে হচ্ছে ক্রোমোজোম। এবং এই ক্রোমোজোম তোমার মাতা পিতা থেকে সন্তান সন্ততিতে তোমার বৈশিষ্ট্যগুলো নিয়ে যায়। এই জন্য ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ধারক। এখানে আমরা দেখো ক্রোমোজোমের সংজ্ঞা একটা লিখেছি, যে ক্রোমোজোম হলো কোষের নিউক্লিয়াসের ভেতরে থাকা সুতার মতো গঠন, ওই যে ক্রোমাটিন তন্তু। ঠিক আছে, সুতার মতো গঠন যা জীবের জেনেটিক তথ্য বহন করে। এটি মূলত ডিএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত। তাহলে ক্রোমোজোমটা কি, ক্রোমোজোম হচ্ছে একটা সুতার মতো গঠন যেটা তোমার নিউক্লিয়াসে থাকে, এবং এর কাজ হচ্ছে এরা জীবের যে বৈশিষ্ট্য, এই জীবের বৈশিষ্ট্য এক জেনারেশন থেকে, এক প্রজন্ম থেকে আরেক জেনারেশনে বা আরেক প্রজন্মে বহন করে। এবং জীবের ভিতরে যে আমরা বৈশিষ্ট্য প্রকাশ পাই, সেটা এই ক্রোমোজোমের কারণেই পাই। এবার দেখো আমরা ক্রোমোজোমটা একটু আঁকানো শিখবো। এখানে ক্রোমোজোমটা কিভাবে আঁকাবো দেখো একটু। দেখো আমরা একটা ক্রোমোজোম আঁকবো। দেখো প্রথমে মাঝখানে একটা একটা তোমার কেন্দ্র দিব, এটাকে বলবে সেন্ট্রোমিয়ার। এবং এই সেন্ট্রোমিয়ারকে কেন্দ্র করে চারটা বাহু বের হবে। এই যে এভাবে চারটি বাহু এই যেভাবে বের হবে, উপর দিকে দুইটা এবং নিচ দিকে দুইটা। তারপরে এই যে এখানে তোমার দুইটা বের হবে এমনি। তারপর নিচ দিকে দেখো এভাবে বের হবে। দেখো, তাহলে এই যে মাঝখানের যে অঞ্চলটা, এই যে অঞ্চলের সাথে তোমার বাহুগুলো লেগে আছে, এটাকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রোমিয়ার। এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। প্রত্যেক ক্রোমোজোমের ভিতরে কি থাকবে, সেন্ট্রোমিয়ার থাকবে। সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার কোনটা, ওই যে মাঝখানে যেই কেন্দ্রটা, এটাকে বলবে সেন্ট্রোমিয়ার। তারপর দেখো এই যে সেন্ট্রোমিয়ার থেকে যে চারটা বের হয়েছে, এটাগুলোকে প্রত্যেকটাকে বলবে হচ্ছে একটা বাহু। এগুলাকে বলবে একটা বাহু, বাহু, বাহু। তাহলে দেখো বাহু কয়টা, চারটা বাহু, একটা দুইটা তিনটা চারটা। এই দুইটা বাহু লম্বালম্বি ভাবে দুইটা বাহুকে এই যে একসাথে, এটা বলবে হচ্ছে ক্রোমাটিড, ক্রোমাটিড, ক্রোমাটিড। তাহলে দেখো একটা ক্রোমোজোমের ক্ষেত্রে, এটা একটা ক্রোমোজোম, ক্রোমোজোম। এই ক্রোমোজোমের ভিতরে চারটি বাহু থাকবে এবং দুইটা বাহুকে এই যে একসাথে বলবে হচ্ছে ক্রোমাটিড, এবং মাঝখানে থাকবে হচ্ছে সেন্ট্রোমিয়ার। এবার দেখো এই যে ক্রোমোজোম, এদের কাজ যেন কি ছিল, এই ক্রোমোজোমের কাজ ছিল হচ্ছে এরা জীবের বৈশিষ্ট্য বহন করে। ক্রোমোজোম
ক্রোমোজোম ক্রোমোজোম জীবের বৈশিষ্ট্য বহন করে, জীবের বৈশিষ্ট্য বহন করে, বৈশিষ্ট্য বহন করে। মানে কি দেখো, একটা একটা প্রাণী তার গায়ের রং কেমন হবে, তার চুলের কালার কেমন হবে, চুল কেমন হবে, সে কি খাটো হবে না সে লম্বা হবে, এই সব কিছু নির্ভর করে হচ্ছে ক্রোমোজোমের উপরে। এবং এই ক্রোমোজোমটা কিন্তু সে তার যে এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো পায় সে তার পূর্বপুরুষ থেকে। এবং পূর্বপুরুষ থেকে এই যে বৈশিষ্ট্য আসার যে তোমার সন্তান সন্ততিতে বৈশিষ্ট্য আসার যে ধারণা বা বৈশিষ্ট্য আসার যে প্রক্রিয়া, এই জিনিসটাকে বলে বংশগতি। তারপর দেখো, একটা প্রজাতিতে, ধরো মানুষ একটা প্রজাতি, তারপর হচ্ছে গরু একটা প্রজাতি, ছাগল একটা প্রজাতি, এভাবে প্রজাতিতে, একটা প্রজাতিতে তোমার ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট। প্রজাতিতে প্রজাতিতে ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট, ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট, নির্দিষ্ট। এবং মানুষের ক্ষেত্রে, মানুষের যে মানুষ প্রজাতি, এই মানুষের ক্ষেত্রে তোমার মানুষের যে দেহ বা মানুষের প্রত্যেকটা কোষে এই ক্রোমোজোমগুলো কিন্তু প্রত্যেকটা কোষেই থাকবে। হ্যাঁ, ওই প্রজাতির বা ওই জীবের প্রত্যেকটা কোষের ভিতরে ক্রোমোজোম থাকবে। যে মানুষের কোষে, মানুষের কোষে তোমার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি। ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম সংখ্যা 46টি। তাহলে প্রত্যেক মানুষের কোষেই ক্রোমোজোম সংখ্যা কত হবে? 46টি হবে। অন্য প্রজাতির ক্ষেত্রে, ধরো গরু, তারপরে ধরো অন্যান্য প্রাণী যারা আছে, তাদের কিন্তু ক্রোমোজোম সংখ্যা 46টি হবে না, তাদের অন্য কিছু হবে, তাদের অন্য কিছু হবে। কিন্তু যেই তোমার প্রজাতি নিবা, ধরো গরুর, প্রত্যেকটা গরুর ক্ষেত্রেই কি ক্রোমোজোম সংখ্যা সেম থাকবে। প্রত্যেকটা মানুষের মধ্যে যেমন ক্রোমোজোম সংখ্যা সেম, যে প্রত্যেকটা মানুষের কোষে, একটা কোষে 46টি করে তোমার ক্রোমোজোম থাকে। তাহলে যখন একটা মানুষ থেকে আর একটা মানুষ জন্ম নেবে, মানে সন্তান জন্ম নেবে, সন্তানের ভিতরে কিন্তু ক্রোমোজোম সংখ্যাটা সেম থাকা লাগবে, তাই না? সন্তানের ভিতরে ক্রোমোজোম সংখ্যাটা সেম থাকতে হবে। যদি ক্রোমোজোম সংখ্যা সেম না থাকে তাহলে কিন্তু সেটা মানুষ হবে না। কারণ কি, ক্রোমোজোমের উপরই তোমার নির্ভর করে একটা জীবের বৈশিষ্ট্য। তারপর দেখো, এরা লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে। মানে একটা সন্তান সে কি ছেলে হবে না মেয়ে হবে, এটাও নির্ভর করে কার উপরে? ক্রোমোজোমের উপরে। লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে, ভূমিকা রাখে, ভূমিকা রাখে। তো এই ছিল হচ্ছে ক্রোমোজোম নিয়ে কথাবার্তা। তো এরপরে দেখো যে ক্রোমোজোমটা কেমন, যে ক্রোমোজোমটা এমন দেখো, একটা দেখো এই যে একটা আমাদের কোষ, এই যে এটা হচ্ছে একটা কোষ, একটা কোষ। এই কোষের ভিতরে থাকবে দেখো এই যে গোলাকার যে অংশটা, সেটা থাকবে হচ্ছে নিউক্লিয়াস। এটা কি বলবে? নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের ভিতরে থাকবে এই ক্রোমোজোমগুলো, যেখানে এই ক্রোমোজোমের এই অংশটাকে বলা হবে সেন্ট্রোমিয়ার। কি বলবে? সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। তারপর হচ্ছে এই প্রত্যেকটা, এখানে 4টি বাহু আছে, এটা একটা বাহু, এটা একটা বাহু, এবং নিচের দিকে 2টা বাহু। এবং এই 2টা বাহুকে লম্বিভাবে একসাথে বলা হচ্ছে ক্রোমাটিড। কি বলে? ক্রোমাটিড। দেখো, তাহলে ক্রোমোজোম কি, ক্রোমাটিড কি, বাহু কি, এগুলো কিন্তু এখন তোমার মনে রাখা লাগবে, একটু পরে আসবে এগুলো। এই ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ, আর ডিএনএ থাকে, তো এটা আমরা একটু পরে দেখব। এখন দেখো যে মানুষের দেহকোষে, যে মানুষের যে বডি আছে, প্রত্যেকটা দেহ, মানুষের দেহকোষে, মানুষের যে বডির কোষগুলো আছে, এখানে 23 জোড়া বা 46টি করে ক্রোমোজোম থাকে। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কোষের ভিতরে কি থাকবে? 46টি করে ক্রোমোজোম থাকবে। একইভাবে যদি কোনো প্রজাতির কোষে 12টি ক্রোমোজোম থাকে, ধরো একটা প্রজাতির কোষে 12টি করে ক্রোমোজোম আছে, তাহলে ওই প্রজাতির সবগুলো প্রাণীর কোষে 12টি করেই কি থাকবে? ক্রোমোজোম থাকবে। এজন্যই বলেছে একটা প্রজাতিতে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট। এজন্য যখন তোমার কোষ বিভাজন হবে তখন কি করতে হবে? ক্রোমোজোম সংখ্যাগুলো সমানভাবে ভাগ হইতে হবে, যেন যেই কোষ থেকে আরেকটা কোষ হলো সেখানে যেন ক্রোমোজোম সংখ্যা কি থাকে? 46টি থাকে, বা ওই তোমার সমপরিমাণই থাকে। তারপর যখন একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী জন্ম নেবে, তখন সেক্ষেত্রে কি করতে হবে? ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুবক রাখতে হবে, মানে আগের মতোই রাখতে হবে।
তাহলে দেখো যে যদি কোনো প্রজাতির কোষে 12টি ক্রোমোজোম থাকে তবে সেই প্রজাতির সব সদস্যের কোষে ঠিক 12টি ক্রোমোজোমই থাকবে। আমরা এটা বলেছিলাম যে প্রজাতিতে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক। আমরা বলেছিলাম যে প্রজাতিতে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক। প্রজাতিতে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক। এরপর চলো এই ক্রোমোজোমের সংখ্যার উপর নির্ভর করে যে আমরা কোষটাকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেহকোষ আর একটা জনন কোষ। প্রথমে দেখো দেহকোষ, তো নাম শুনেই বোঝা যাচ্ছে দেহকোষ মানে কি, যেই কোষ দিয়ে আমাদের দেহ গঠিত হয়, আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেই কোষ দিয়ে গঠিত হয় এগুলোকে দেহকোষ বলবো। তো আমরা যেই কোষগুলো দেখি আমাদের বডিতে সব হচ্ছে দেহকোষ। আমাদের ত্বকের কোষ, আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গের কোষ হচ্ছে দেহকোষ। তাহলে দেহকোষ কি, যে এই দেহকোষ এরা কি করে, দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে। এরা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে। প্রত্যঙ্গ গঠন করে করে যেমন কি, যেমন হচ্ছে আমাদের পেশিকোষ। আমাদের পেশিকোষ এটা কি হবে, দেহকোষ হবে, কারণ কি এটা আমাদের দেহ গঠন করে। দেহ গঠন করে। আর জনন কোষ কি হবে বলতো, জনন কোষ হবে যারা জনন কাজে অংশগ্রহণ করে। যে সকল কোষ যে সকল কোষ যে সকল কোষ জনন কাজে অংশগ্রহণ করে, জনন কাজে অংশগ্রহণ করে তাদেরকে বলা হচ্ছে জনন কোষ। জনন কি, জনন হচ্ছে যে প্রক্রিয়ায় তোমার একটা প্রাণী থেকে যে প্রক্রিয়ায় তোমার সন্তান সৃষ্টি হয়। জনন কি, যেই প্রক্রিয়ায় সন্তান সন্ততি সৃষ্টি হয় সেটাকেই বলে কি প্রজনন বা জনন। মানে বাচ্চা সৃষ্টি হওয়ার প্রক্রিয়া, সেটা হচ্ছে জনন। এবং ওই প্রক্রিয়াতে যেই কোষগুলো অংশগ্রহণ করে, বাচ্চা সৃষ্টি হওয়ার প্রক্রিয়াতে, সন্তান সন্ততি সৃষ্টি হওয়ার প্রক্রিয়াতে যেই কোষগুলো অংশগ্রহণ করে সেটাকে বলবে হচ্ছে জনন কোষ। তাহলে জনন কোষ কারা, জনন কোষ হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণু আর একটা হচ্ছে ডিম্বাণু। শুক্রাণু আর একটা ডিম্বাণু। এই শুক্রাণু হচ্ছে পুংজনন কোষ, মানে পুরুষ থেকে আসে, পুং জনন কোষ। আর ডিম্বাণু হচ্ছে স্ত্রী জনন কোষ। স্ত্রী জনন কোষ। স্ত্রী জনন কোষ। এবং এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে গঠিত হয়ে হচ্ছে আর একটা প্রাণী। এবং শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে আর একটা কোষ গঠিত হয়, যেটা হচ্ছে প্রাণী দেহের প্রথম কোষ। সকল প্রাণী প্রথম একটা কোষ থেকে হয়। সকল প্রাণী প্রথমে একটা কোষ থাকে, তারপর কোষগুলো বিভাজিত হয়ে হয়ে একটা পূর্ণাঙ্গ প্রাণী সৃষ্টি হয়। তাহলে প্রাণী দেহের যে প্রথম কোষ সেটা হয় হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যেই কোষটা হয় সেই কোষটাকে বলে জাইগোট। কি বলে, জাইগোট। তাহলে এই জাইগোট হচ্ছে একটা প্রাণীর, মানে সকল প্রাণীর প্রথম কোষ। এটা কি, জাইগোটটা কি, প্রাণীর প্রথম কোষ হচ্ছে জাইগোট। মানে কি সকল প্রাণী এই জাইগোট থেকে কি হয়, আস্তে আস্তে বড় হয়। সেখানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হবে। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে একটা কোষ তৈরি হবে, সেই কোষের নাম জাইগোট। এবং সেই জাইগোটটা আস্তে আস্তে কোষ বিভাজনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ প্রাণী তৈরি হবে। তাহলে জাইগোটটাকে আমরা বলতে পারি যে প্রাণীর প্রথম কোষ। প্রাণীর প্রথম কোষ। তাহলে আমরাও কিন্তু একসময় কি ছিলাম, জাইগোট ছিলাম। জাইগোট থেকে বিভাজিত হয়ে হয়ে আমরা একটা পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছি। তাহলে আশা করি বুঝেছো যে জনন কোষ কি। জনন কোষ হচ্ছে যেই সকল কোষ জনন কাজে অংশ নেয় এবং জনন কাজে অংশ নেওয়ার ফলে সেখান থেকে একটা প্রাণী তৈরি হয়। জনন কাজে অংশ নেয় কারা, শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণু আসে হচ্ছে পুরুষ থেকে, ডিম্বাণু আসে তোমার স্ত্রী থেকে। তো এবং শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হলে সেখান থেকে জাইগোট তৈরি হয় এবং সেই জাইগোটটা বিভাজিত হয়ে হয়ে একটা পূর্ণাঙ্গ প্রাণী তৈরি হয়। এবার দেখো শুক্রাণু ডিম্বাণু। আর উদ্ভিদের ক্ষেত্রে যদি হয় সেটাকে আমরা বলতে পারবো পরাগরেণু। উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলবো পরাগরেণু। উদ্ভিদে তোমার পরাগ রেণু হচ্ছে তোমার জনন কাজে অংশ নেয়। এবার দেখো মেন যে ডিফারেন্টটা আমাদের কাজে আসবে এখানে, এটা হচ্ছে এদের এই যে দেহকোষ, এদের 2 সেট করে ক্রোমোজোম থাকে। এদের
2 সেট করে ক্রোমোজোম থাকে। 2 সেট করে ক্রোমোজোম থাকে। মানে এই দেহকোষে, একটা কোষে 2 সেট করে ক্রোমোজোম থাকবে। 2 সেট করে ক্রোমোজোম থাকে। 2 সেট মানে কি? জোড়া করে থাকে। যেমন কি মানুষের থাকে কতগুলা? মানুষের 23 জোড়া। মানুষের থাকে 23 জোড়া। 23 জোড়া থাকে। 23 জোড়া থাকে। যে মানুষের যে একটা কোষে 46টি ক্রোমোজোম থাকে, সেটা আসলে কি আকারে থাকে? 46টা যে থাকে, প্রত্যেকটা 2টা 2টা করে থাকে। 23 জোড়া করে থাকে। আর এই জনন কোষে 1 সেট ক্রোমোজোম থাকে। 1 সেট ক্রোমোজোম থাকে। 1 সেট ক্রোমোজোম থাকে। 1 সেট ক্রোমোজোম থাকে। এবার বলো জনন কোষে কেন 1 সেট থাকে? কারণ কি জনন কোষে এখানে দেখো, জনন কোষের ক্ষেত্রে 2টা কোষ কিন্তু মিলিত হয়। এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে তোমার গঠন করবে হচ্ছে জাইগোট। তাহলে শুক্রাণুতে যদি 1 সেট করে থাকে আর ডিম্বাণুতে যদি আরেক সেট করে থাকে, যখন জাইগোট গঠন করবে তখন কিন্তু তাদের আবার কি হবে? 2 সেট করেই হয়ে যাবে। এইজন্য কি শুক্রাণু এবং ডিম্বাণুতে 1 সেট করে থাকে, যাতে তাদের যখন মিলন হবে তখন যেন আবার কি ওই 2 সেটই হয়ে যায়। যেমন কি মানুষের 2 সেট করে থাকে। মানুষের 23 জোড়া বা আমরা 46টি বলতে পারবো, যে 46টি করে ক্রোমোজোম থাকে। তাহলে মানুষের জনন কোষ শুক্রাণু এবং ডিম্বাণুতে কয়টি ক্রোমোজোম থাকবে? অবশ্যই 23টি ক্রোমোজোম থাকবে। কতগুলো থাকবে? 23টি ক্রোমোজোম থাকবে। 23টি ক্রোমোজোম থাকবে। দেহকোষে থাকে 23 জোড়া আর জনন কোষে থাকবে 23টি। ঠিক আছে? এবার এই যে জোড়া করে থাকে, 2 সেট করে থাকে, এই অবস্থার নাম হচ্ছে ডিপ্লয়েড। এই অবস্থার মানে যদি 2 সেট করে ক্রোমোজোম থাকে, এই অবস্থার নামকে আমরা বলবো ডিপ্লয়েড। ডিপ্লয়েড দশা। এই অবস্থাকে বলবো ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড এটাকে আমরা লিখতে পারি, এটাতে যদি ধরো n সংখ্যক ক্রোমোজোম থাকে, এটা যদি n সংখ্যক ক্রোমোজোম থাকে, এইটাতে যদি n সংখ্যক ক্রোমোজোম থাকে, তাহলে এইটাতে তোমার ক্রোমোজোম থাকবে 2n, তাই না? জোড়া করে, দ্বিগুণ করে থাকবে, 2n করে থাকবে। তাহলে এই 2n এটাকে বলে কি? ডিপ্লয়েড দশা। তাহলে মানুষের দেহকোষে জোড়া জোড়া করে ক্রোমোজোম থাকে, এই অবস্থার নাম হচ্ছে ডিপ্লয়েড। তাহলে মানুষের যে দেহকোষটা হবে ডিপ্লয়েড। এবং এই যে 23টি করে থাকে, এই অবস্থার নাম হচ্ছে হ্যাপ্লয়েড। 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 হ্যাপ হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েডকে তোমার এন দ্বারা প্রকাশ করা হয়। হ্যাপ্লয়েড মানে হচ্ছে এন। হ্যাপ্লয়েড হচ্ছে এন। তাহলে যখন একটা কোষের ক্ষেত্রে এন লেখা থাকবে, আমরা বুঝবো সেখানে তোমার ক্রোমোজোম আছে 1 সেট করে। আর যখন 2n লেখা থাকবে, তখন আমরা বুঝবো ওই কোষের ভিতরে ক্রোমোজোম থাকবে 2 সেট করে। 2 সেট করে যদি থাকে, সেটার আমরা নাম দিব হচ্ছে ডিপ্লয়েড। যদি 1 সেট করে থাকে, সেটার নাম দিব আমরা হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড কি, ডিপ্লয়েড কি, সেটা বুঝেছো। দেহকোষ যেটা, সেটা ডিপ্লয়েড হয় এবং জনন কোষ যেটা, সেটা হ্যাপ্লয়েড হয়। কারণ কি? হ্যাপ্লয়েড মানে হচ্ছে 1 সেট। যেহেতু এদের ক্রোমোজোম সিঙ্গেল থাকে, এই জন্য এদেরকে বলা হয় হ্যাপ্লয়েড এবং এন দ্বারা প্রকাশ করা হয়। আর এদের ক্রোমোজোম যেহেতু তোমার জোড়া জোড়া করে থাকে, এই জন্য এদের 2n দ্বারা প্রকাশ করা হয় এবং এদের ডিপ্লয়েড বলা হয়। তাহলে দেহকোষ তোমার হচ্ছে ডিপ্লয়েড এবং জনন কোষ হ্যাপ্লয়েড। একটা প্রশ্নের উত্তর দাও, দেখো যে হ্যাপ্লয়েড অবস্থা বলতে কি বুঝো? তাহলে হ্যাপ্লয়েড অবস্থা কি? হ্যাপ্লয়েড অবস্থা হচ্ছে তোমার কোষে 1 সেট করে ক্রোমোজোম থাকবে। কোষে 1 সেট করে ক্রোমোজোম থাকবে। 1 সেট করে ক্রোমোজোম থাকবে। ক্রোমোজোম থাকবে। এটাকে আমরা বলবো এন দ্বারা প্রকাশ করব। কি? এন দ্বারা প্রকাশ করব। কোথায় থাকবে? এটা কিন্তু থাকবে হচ্ছে তোমার জনন কোষে। জনন কোষে। জনন কোষে 1 সেট করে ক্রোমোজোম থাকবে। দেখো আমাদের অ্যান্সারটা দেখো, যে কোনো কোষে যদি স্বাভাবিক অবস্থায় তুলনায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, যেমন কি দেহকোষে ক্রোমোজোম থাকে কতগুলো? দেহকোষে থাকে হচ্ছে 2n থাকে, এবং তোমার জনন কোষে থাকে n। এই 2nটাকে বলে ডিপ্লয়েড। ডিপ্লয়েড। এবং এনটাকে বলে হ্যাপ্লয়েড। দেখো ডিপ্লয়েডের চেয়ে হ্যাপ্লয়েডে তোমার অর্ধেক থাকবে, তাই না?
হ্যাপ্লয়েড। ডিপ্লয়েডের চেয়ে হ্যাপ্লয়েডে কি থাকবে? অর্ধেক থাকবে। ডিপ্লয়েডে 2n, হ্যাপ্লয়েডে n, মানে 2 দ্বারা ভাগ করা হয়েছে। 2 দ্বারা ভাগ করলে অর্ধেক হয়ে যায়, এই জন্য বলেছে। দেখো, যে কোনো কোষে যদি স্বাভাবিক অবস্থার তুলনায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, তখন সে অবস্থাকে কি বলে? হ্যাপ্লয়েড অবস্থা বলে। সে অবস্থাকে হ্যাপ্লয়েড অবস্থা বলে। সাধারণত উন্নত জীবের জনন কোষ সাধারণত উন্নত জীবের জনন কোষ সৃষ্টির সময় আর নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবনের কোনো এক পর্যায়ে হ্যাপ্লয়েড অবস্থার সৃষ্টি হয়। তো আমরা দেখেছি যে জনন কোষের ক্ষেত্রে কি হয়? তোমার হ্যাপ্লয়েড দশা হয়, হ্যাপ্লয়েড অবস্থার সৃষ্টি হয়। তাহলে হ্যাপ্লয়েড অবস্থা কি? হ্যাপ্লয়েড অবস্থা হচ্ছে ক্রোমোজোমের একটা অবস্থা, যখন একটা কোষের ভিতরে ক্রোমোজোম সংখ্যা এক সেট করে থাকে, সিঙ্গেল সিঙ্গেল করে থাকে। যেমন মানুষের ক্ষেত্রে জনন কোষে থাকবে 23টি করে, সেই অবস্থাকে আমরা বলবো হ্যাপ্লয়েড। আর যখন 23 জোড়া করে থাকবে, সেই অবস্থাকে আমরা বলবো ডিপ্লয়েড দশা বলবো। তাহলে মানুষের দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড, বা 23 জোড়া করে ক্রোমোজোম থাকে, জোড়া জোড়া করে ক্রোমোজোম থাকে। আর মানুষের জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড, সেটাকে সেখানে 23টি করে ক্রোমোজোম থাকে। এই ছিল হ্যাপ্লয়েড ডিপ্লয়েড। এবার আমরা মেন পরে চলে যাব, কোষ বিভাজন। এর ইংরেজি হচ্ছে সেল ডিভিশন। সেল ডিভিশন, ডিভিশন, ডিভিশন। তাহলে সেল ডিভিশন হচ্ছে একটা প্রক্রিয়া। কি প্রক্রিয়া? যেখানে এই যে কোষ আছে, এই কোষটা বিভাজন মানে ভাগ হওয়া। বিভাজন মানে কি? ভাগ হওয়া। কোষ ভাগ হবে। তাহলে যেই প্রক্রিয়ায় একটা কোষ ভাগ হয়ে একটা কোষ ভাগ হয়ে একাধিক কোষ সৃষ্টি করে। যখন আমরা কোনো কিছুকে ভাগ করি তখন কি হয়? 2টা হয়ে যায়, বা আমরা চাইলে আরো বেশি ভাগে ভাগ করতে পারি। মানে কি? ভাগ হইলে তার সংখ্যা বৃদ্ধি হয়। তাহলে কোষ বিভাজন কি? যেই প্রক্রিয়ায় একটা কোষ, একটা জীবকোষ বিভাজিত হয়ে বা ভাগ হয়ে একাধিক কোষ সৃষ্টি করে, তাকেই বলে কোষ বিভাজন, তাই না? দেখো সহজ সংজ্ঞা, যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে একাধিক কোষের সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলা হয়। ধরো একটা কোষ বিভাজিত হইল এখানে, ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ, এবং এই কোষটা ধরো এখান থেকে নতুন 2টা কোষ হলো, বিভাজিত হয়ে 2টা কোষ হয়েছে এখান থেকে, 2টা কোষ হলো এখান থেকে। এই কোষটা বিভাজিত হয়ে এখান থেকে এই যে এই 2টা কোষ হয়েছে, এই 2টা কোষ হলো। ধরো এটাও আমার হচ্ছে ডিপ্লয়েড কোষ ছিল 2n, এখান থেকেও 2টা ডিপ্লয়েড কোষ হলো। 2n মানে তো এখন আমরা বুঝতেছি, তাই না? যে ক্রোমোজোম আছে তোমার 2 জোড়া করে, ক্রোমোজোম আছে জোড়া জোড়া আকারে, তাই না? 2 সেট করে ক্রোমোজোম আছে, 2 জোড়া না। 2n মানে তো আমরা এখন বুঝতেছি, তাই না? যে ক্রোমোজোম থাকবে জোড়া জোড়া করে, বা 2 সেট করে থাকবে, যে ডিপ্লয়েড দশা আর কি। যেমন মানুষের দেহ যদি হয় তাহলে 23 জোড়া করে থাকবে। দেখো এই কোষটা বিভাজিত হয়ে নতুন 2টা কোষ সৃষ্টি হয়েছে। তাহলে এই কোষটাকে বলা হবে, যেই কোষটা বিভাজিত হয় সেটাকে বলা হয় মাতৃকোষ। সেটাকে বলা হবে মাতৃকোষ, মাতৃকোষ, বা মাদার সেল বলা হয়। মাদার সেল, মাদার সেল বলা হয়। আর যেই 2টা নতুন কোষ সৃষ্টি হয় সেইটাকে বলা হয় অপত্য কোষ, বা নতুন কোষ, সেটাকে আমরা বলবো, এখানে নাম দিব অপত্য কোষ। অপত্য কোষ মানে কি? নতুন সৃষ্ট কোষ। মাত্র কোষ বিভাজন হয়ে যেই কোষটা সৃষ্টি হবে সেটাকে বলবে অপত্য কোষ। এটাও একটা অপত্য কোষ, এটাও একটা অপত্য কোষ। এটা আরেকটা নাম, ইংরেজি নাম হচ্ছে ডটার সেল। ওটা মাদার সেল ছিল, এটা ডটার সেল, ডটার সেল, ডটার সেল। ঠিক আছে? তাহলে মাতৃকোষ কি এবং অপত্য কোষ কি এটাও আমরা বুঝেছি। মাতৃকোষ হচ্ছে যেই কোষটা বিভাজিত হয় সেটা মাতৃকোষ, এবং বিভাজিত হয়ে যে নতুন কোষ সৃষ্টি হয় সেটাকে বলবে অপত্য কোষ। দেখো, যে কোষটি বিভাজিত হয় তাকে মাতৃকোষ, এবং বিভাজনের ফলে যে নতুন কোষ উৎপন্ন হয় তাকে বলা হয় অপত্য কোষ। ঠিক আছে? এবার চলো কোষ বিভাজনের প্রকার পড়ব। কোষ বিভাজন মোট এখানে 3 প্রকার। কোষ বিভাজন তোমার 3 প্রকার। একটা হচ্ছে অ্যামাইটোসিস, আর একটা মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। দেখো, প্রথমে দেখো অ্যামাইটোসিস কি? অ্যামাইটোসিস এর আরেকটা নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ, প্রত্যক্ষ কোষ বিভাজন, কোষ বিভাজন, কোষ বিভাজন। আর মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। সমীকরণিক কোষ বিভাজন, সমীকরণিক কোষ বিভাজন, কোষ বিভাজন।
আর মিওসিসকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। হ্রাসমূলক হ্রাসমূলক কোষ বিভাজন। কোষ বিভাজন। দেখো, অ্যামাইটোসিসকে কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়? প্রত্যক্ষ মানে কি? একটা জিনিস যেটা চোখের সামনে হয়, খুবই সহজ দেখা যায়, তাই না? যেটা যেটা সহজেই তোমার বোঝা যায় সেটা হচ্ছে প্রত্যক্ষ, মানে কোনো একটা চাক্ষুষ বা প্রত্যক্ষ, মানে যেটা আমি খুব সহজেই বুঝতেছি। তো অ্যামাইটোসিস কি? এখানে কোনো জটিল পর্যায় লাগে না, কোনো জটিল পর্যায় লাগে না এই কোষ বিভাজনটা হইতে। জটিল পর্যায় নাই এই কোষ বিভাজনে। জাস্ট কি হয়, দুইটা কোষ, জাস্ট একটা কোষ মাঝখানে ভাগ হয়ে দুইটা কোষে পরিণত হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। তারপর দেখো সমীকরণিক কোষ বিভাজন। সমীকরণকে, তোমরা তো এখন সমীকরণ পড়েছ, সমীকরণের এই পাশে এবং ওই পাশে কি থাকে? সমান থাকে, তাই না? এই জন্য সমীকরণের মাঝখানে আমরা সমান চিহ্ন ইউজ করি, ব্যবহার করি। তো সমান চিহ্ন যদি ব্যবহার করি, তো সমীকরণিক কোষ বিভাজন মানে কোষ বিভাজন তোমার আগে এবং পরে যেই কোষগুলো হবে তাদের ভিতরে ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে, তাদের ভিতরে ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। এই জন্য এদেরকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। মানে মাতৃকোষ এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে, এবং সাথে সাথে মানে মাতৃকোষ এবং তোমার অপত্য কোষ বলতে আমরা বোঝাচ্ছি ডটার সেল, বা আমাদের যে নতুন কোষ উৎপন্ন হয়েছে সেটা। মাতৃকোষ এবং অপত্য কোষের ভিতরে যে তোমার গুণ সমগুণ সম্পন্ন হয়, তাদের ভিতরে মাতৃকোষ যেমন হয়, যেমন ছিল, তোমার অপত্য কোষগুলো ঠিক তেমনই হবে, ঠিক সেম নাম্বার অফ ক্রোমোজোম হবে থাকবে, এবং তার যে গুণাবলী ছিল মাতৃকোষের ঠিক সমগুণ সম্পন্ন কোষটাও হবে অপত্য কোষ। ঠিক আছে? তাহলে মাতৃকোষ এবং অপত্য কোষ বলতে নতুন কোষ আর কি, নতুন উৎপন্ন কোষ। অপত্য কোষ সমগুণ সম্পন্ন হয়, সমগুণ সম্পন্ন হয়, সমগুণ সম্পন্ন হয়। এই জন্য এটাকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন, সমান আগে যা ছিল পরেও তাই। আর হ্রাসমূলক কোষ বিভাজন কেন বলা হয়? কারণ এর ভিতরে এই মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে তোমার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম থাকে, তোমার অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা তার অর্ধেক হয়ে যায়, মানে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়। মাতৃকোষে যদি ডিপ্লয়েড থাকে, মিওসিস কোষ বিভাজন হলে তোমার অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড হবে, তাই না? তাহলে এখানে কি ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, এই জন্য একে বলে হ্রাসমূলক কোষ বিভাজন। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। অর্ধেক মানে কি? কমে যায়। হ্রাস মানে কি? কমে যাওয়া। এই জন্য এটাকে বলে তোমার হ্রাসমূলক কোষ বিভাজন। তারপর দেখো, এই অ্যামাইটোসিসের ক্ষেত্রে একটা কোষ থেকে দুইটা কোষ পরিণত হবে। একটা কোষ থেকে, এটা যদি একটা কোষ হয়, এখান থেকে জাস্ট ভাগ হয়ে এখানে দুইটা কোষ হবে, দুইটা কোষ হবে, দুইটা কোষ হবে। এটা একটা কোষ, এটা একটা কোষ, দুইটা কোষ হবে। মাইটোসিসের ক্ষেত্রেও তাই। মাইটোসিসের ক্ষেত্রেও দুইটা কোষ হবে, মানে একটি থেকে দুইটি কোষ উৎপন্ন হয়, দুইটি কোষ উৎপন্ন হয়, দুইটি কোষ উৎপন্ন হয়। মাইটোসিসের ক্ষেত্রে তোমার এখানেও দুইটা কোষ উৎপন্ন হবে, সমগুণ সম্পন্ন দুইটা কোষ উৎপন্ন হবে। দেখো, ধরো এটা একটা সেল ছিল, এখান থেকে জাস্ট তোমার দুইটা কোষ হবে, দুইটা, এখান থেকে দুইটা কোষ হবে, এবং দুইটা কোষ হবে তোমার সমগুণ সম্পন্ন, দুইটা কোষ হবে তোমার সমগুণ সম্পন্ন। এটাও যদি 2n ছিল, এটা মানে ডিপ্লয়েড ছিল, এখানেও এটা ডিপ্লয়েড হবে, এটাও 2n হবে, ডিপ্লয়েড হবে। এটা হচ্ছে মাইটোসিস। এখানেও কি দুইটা কোষ হলো, দেখো। আর মিওসিসের ক্ষেত্রে কি হবে? মিওসিসের ক্ষেত্রে চারটি কোষ হবে। কয়টি হবে? একটা কোষ থেকে চারটি হবে। ক্রোমোজোম সংখ্যা যদি অর্ধেক হয়, তার মানে কি এখানে এই বিভাজনের ক্ষেত্রে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়। ডিপ্লয়েড মানে কি? দুই সেট করে ক্রোমোজোম, তাহলে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়, হ্যাপ্লয়েড হয়, মানে 2n থেকে n হয়। মানে আগে যদি তোমার দুই সেট করে ক্রোমোজোম থাকে, পরে
এক সেট করে ক্রোমোজোম হয় এবং এই কোষ বিভাজনের ক্ষেত্রে তোমার একটা কোষ থেকে টোটাল 4টা কোষ উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয় দেখো একটু, আমরা পরে আরো ভালো করে বুঝবো। এখন একটু জাস্ট দেখো যে এটা যদি 2n থাকে, এখান থেকে তোমার 2টা কোষ উৎপন্ন হবে। এটা ধরো 2n ছিল, এটা ছিল আমাদের মাতৃকোষ, মাতৃ মাতৃকোষ। এই কোষটা প্রথমে একবার বিভাজিত হয়ে 2টা কোষ উৎপন্ন করবে। 2টা কোষ এভাবে উৎপন্ন করবে। উৎপন্ন করার পর দেখো এখান থেকে 2টা কোষ হবে এমন হবে এবং এই 2টা কোষে এটা যদি 2n থাকে এটা হবে n হয়ে যাবে। n মানে কি? এই যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হলো। এরপর এই প্রত্যেকটা কোষ থেকে আবার আরো 2টা করে কোষ উৎপন্ন হবে। এই যে n n এখান থেকে আবার 2টা কোষ হবে n এবং এখানে n। তাহলে দেখো মিয়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে একটা কোষ থেকে টোটাল 4টা কোষ উৎপন্ন হয়। তারপরেও এটাকে হ্রাসমূলক কোষ বিভাজন কেন বলা হয়? হ্রাসমূলক বলা হয় কারণ হচ্ছে দেখো মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা ছিল 2n মানে 2 সেট করে, কিন্তু অপত্য কোষগুলোতে ক্রোমোজোম হয়েছে n সংখ্যক করে, মানে হাফ সেট, মানে 1 সেট করে হইছে। মানে আগে ছিল 2 সেট করে, এখন হইছে 1 সেট করে। এখানে ক্রোমোজোম সংখ্যা কমে যায়। আর এইজন্য এটাকে বলা হয় মিয়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। এখানে ক্রোমোজোম সংখ্যা কি থাকে? সেম থাকে। তাহলে দেখো গেল মাইটোসিস, গেল অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। তাহলে অ্যামাইটোসিস এবং মাইটোসিসের ক্ষেত্রে 2টা করে কোষ হয়, একটা কোষ থেকে 2টা কোষ হয় এবং মিয়োসিসের ক্ষেত্রে একটা থেকে 4টা হয়। একটা থেকে কয়টা? একটা কোষ থেকে 4টি হয়। একটা থেকে 4টি হয়। আচ্ছা, তাহলে দেখো মাইটোসিস, এখানে কি আছে? 2 আছে তাই না? মাইটো, এখানে অ্যামাইটো, মাইটো, মানে যার ভিতরে টো আছে, এদের অ্যামাইটো, এর ভিতরে টো আছে, মাইটো এর ভিতরে টো আছে। তাহলে যার ভিতরে টো আছে আমরা এভাবে মনে রাখতে পারি যে মাইটো অ্যামাইটো, মানে এখানে কি 2 হবে, এখানে 2টা করে কোষ উৎপন্ন হবে। আর মিওসিসের ভিতরে দেখো টো নাই, তার মানে এখানে একটা থেকে 4টি কোষ উৎপন্ন হবে। জাস্ট এটা মনে রাখার টেকনিক। এবার চলো আমরা প্রত্যেকটা কোষ বিভাজন আলাদা আলাদা করে পড়ব। প্রথমে হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস মাইটোসিস এ মানে হচ্ছে অ্যাবসেন্স। অ্যামাইটোসিস মানে অ্যাবসেন্স অফ মাইটোসিস, মানে যেখানে মাইটোসিস হবে না, মানে জটিল কোনো পর্যায় থাকবে না। মাইটোসিস মানে কি? যেখানে জটিল পর্যায় থাকে। আর অ্যামাইটোসিস মানে যেখানে জটিল পর্যায় থাকবে না, সরাসরি কোষ বিভাজন হবে অ্যামাইটোসিস। এটা খুবই সহজ, সবচেয়ে সহজ হচ্ছে অ্যামাইটোসিস। এখানে যে তোমার কিভাবে দেখো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, আমরা এখন আমরা কিন্তু নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কি সেটা পড়ে এসেছি। যদি আরেকটু বুঝতে অসুবিধা হয় তাহলে বলি যে কোষের ভিতরে যা থাকে সবকিছুকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম এবং প্রোটোপ্লাজমটাকে 2 ভাগে ভাগ করা যায়। যদি নিউক্লিয়াসটাকে আলাদা করে রাখি তাহলে বাকি অংশটাকে বলবে সাইটোপ্লাজম এবং আরেকটা অংশ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে কোষের ভিতরে 2টা অংশ বলতে পারি আমরা, একটা হচ্ছে নিউক্লিয়াস গোলাকার অংশটা, আর বাকি যা থাকবে সবগুলোকে আমরা একসাথে বলবো সাইটোপ্লাজম। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়ই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য মানে নতুন কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। তাহলে এই বিভাজনের আরেকটা নাম কি? এই বিভাজনের আরেকটা নাম হচ্ছে কি? প্রত্যক্ষ কোষ বিভাজন। নাম কি? এখানে লিখি প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন, প্রত্যক্ষ কোষ বিভাজন এই বিভাজনের আরেকটা নাম। দেখো এই তাহলে এই কোষ বিভাজনকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়? কারণ কি এখানে সরাসরি কোষ বিভাজন হয়। সরাসরি সরাসরি কোষ বিভাজন হয়। কোষ বিভাজন হয়। এদের ভিতরে কোনো জটিল মাধ্যমিক পর্যায় থাকে না। জটিল মাধ্যমিক পর্যায় থাকে না। জটিল মাধ্যমিক পর্যায় থাকে না। দেখো কিভাবে কোষটা বিভাজন হয়। প্রথমে ধরো এটা একটা হচ্ছে কোষ। কোষের ভিতরে নিউক্লিয়াস আছে এবং এর ভিতরে যে এগুলো হচ্ছে নিউক্লিয়াস ম্যাটেরিয়াল, এগুলো আছে।
আচ্ছা, এবার কি হবে, এবার হচ্ছে এর যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসটা তোমার একটু লম্বালম্বি হবে এবং ডাম্বেল আকৃতির হবে, এভাবে একটু ডাম্বেল আকৃতির হবে। তারপর এই কোষটা হচ্ছে একটু লম্বা হবে, লম্বা হয়ে এদের যে নিউক্লিয়াস ম্যাটেরিয়ালগুলো দুই দিকে চলে যাবে। এখান থেকে নিউক্লিয়াসটা আর একটু মাঝখানে খাঁজ সৃষ্টি হবে, এভাবে সৃষ্টি হবে এবং এখানে দেখো নিউক্লিয়াসটা আস্তে আস্তে ভাগ হয়ে যাচ্ছে, নিউক্লিয়াসটা ভাগ হয়ে যাচ্ছে। এরপর একটা নিউক্লিয়াস থেকে তোমার দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হবে, এই যে এভাবে দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হবে, এখানে একটা নিউক্লিয়াস সৃষ্টি হলো। এবং কোষেরও দেখো এই মাঝখানে একটু দুই দিকে সংকুচিত হবে, এই যে এইভাবে হবে, এর ভিতরে নিউক্লিয়াস থাকবে এবং একটা পর্যায়ে গিয়ে কোষটাও কি দুই ভাগ হয়ে যাবে, এরপরে তোমার কোষটাও দুই দিকে ভাগ হয়ে যাবে, এই যে এমন দুই দিকে ভাগ হয়ে যাবে, কোষটা দেখো দুই দিকে ভাগ হয়ে যাবে এভাবে, এবং এর ভিতরে নিউক্লিয়াস থাকবে থাকবে দেখো এই দুইটা হচ্ছে কি আমাদের অপত্য কোষ, অপত্য কোষ। তাহলে একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ হবে এবং এর ভিতরে কোনো জটিল পর্যায় নাই, জাস্ট এখানে নিউক্লিয়াসটা লম্বালম্বি হবে, মাঝখানে একটু সংকুচিত হবে এবং একটা পর্যায়ে ডাম্বেল আকৃতির হবে। তারপর কোষটাও কি হবে, কোষের যে তোমার পর্দা এটাও দুই দিকে তোমার ভাগ হয়ে যাবে আস্তে আস্তে এবং দুইটা কোষ সৃষ্টি হবে। এই জন্যই এটাকে বলে প্রত্যক্ষ কোষ বিভাজন, এখানে কোনো জটিল মাধ্যমিক পর্যায় থাকে না। এখানে কি হয় আর একটু দেখো, এখানে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ তৈরি হয়, একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ হয়, দুটি অপত্য কোষ তৈরি হয়। এখানে কি কি হয় দেখো, প্রথমে নিউক্লিয়াসটি মাঝ একটু ডাম্বেল আকৃতির হয়, লম্বালম্বি হয়ে যায়। প্রথমে কি হয়, স্টেপ 1 যদি বলি আমরা, স্টেপ 1 হচ্ছে নিউক্লিয়াসটি ডাম্বেল আকৃতির হয়, নিউক্লিয়াসটি ডাম্বেল আকৃতির হয়, ডাম্বেল আকৃতির হয়, আকৃতির হয়। তারপর কি হয়, তারপর হচ্ছে মাঝ বরাবর একটু সংকুচিত হয়, এই যে মাঝ বরাবর একটু সংকুচিত হয়, মাঝ বরাবর সংকুচিত হয়, সংকুচিত হয়। তারপর কি হবে, যে তোমার নিউক্লিয়াসটি দুই ভাগে ভাগ হয়ে যাবে, যে মাঝ বরাবর সংকুচিত হয়ে পরস্পর থেকে আলাদা হয়ে যায়, পরস্পর থেকে আলাদা হয়ে যায়, পরস্পর থেকে আলাদা হয়ে দুইটা নিউক্লিয়াস হয়, আলাদা হয়ে যায়, হয় হয়ে কি হয় দেখো, এই যে এই স্টেপটা, যে নিউক্লিয়াসটি পরস্পর থেকে আলাদা হয়ে দুটি নিউক্লিয়াস হয়েছে, দুটি নিউক্লিয়াস, দুটি নিউক্লিয়াস, দুটি নিউক্লিয়াস হয়। তারপর কি কি হবে, নিউক্লিয়াসের কোষ বিভাজনের পরে এবার সাইটোপ্লাজম যেটা সেটাও বিভাজন হবে, তাই না? এরপর কি হবে, সাইটোপ্লাজম এটাও মাঝ বরাবর সংকুচিত হয়ে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম এটা কি হবে, মাঝ বরাবর সংকুচিত হবে, এই দেখো এখানে মাঝ বরাবর সংকুচিত হবে এবং দুটি অপত্য কোষ তৈরি হবে। সাইটোপ্লাজম বা নিউক্লিয়াস বিভাজন হওয়ার পর সাইটোপ্লাজম এটা কি হবে, মাঝ বরাবর সংকুচিত হবে, সংকুচিত হবে এবং দুটি অপত্য কোষ তৈরি হবে, দুটি অপত্য কোষ তৈরি হবে, অপত্য কোষ তৈরি হবে, তৈরি হবে। তো এই ছিল হচ্ছে কি অ্যামাইটোসিস, যেখানে কোনো জটিল পর্যায়ে নাই, শুধু প্রথমে হচ্ছে নিউক্লিয়াসটা একটু লম্বা হবে, তারপর ডাম্বেল আকৃতির হবে এবং নিউক্লিয়াসের মাঝখানে সংকুচিত হবে, দুইটা নিউক্লিয়াস হবে, এরপর সাইটোপ্লাজমের বিভাজন হবে। প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয়, এরপর সাইটোপ্লাজমের বিভাজন হয়। খুবই সিম্পল একটা তোমার প্রক্রিয়া বা বিভাজন প্রক্রিয়া, এই জন্য এটাকে বলা হয় অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। এবার দেখো যে তোমার অ্যামাইটোসিসের কিছু বৈশিষ্ট্য দেখো, যে অ্যামাইটোসিস কিভাবে হয় তোমাদের বইয়ের ভাষায়, যে এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি প্রথমে কি করবে, ডাম্বেল আকার ধারণ করে এবং প্রায় কি মাঝ বরাবর সংকুচিত হয়ে যায়। প্রথমে যেটা হয় যে প্রথমে নিউক্লিয়াসটি ডাম্বেল আকার হয়, তারপর নিউক্লিয়াসটি মাঝ বরাবর সংকুচিত হয়। এক পর্যায়ে কি হবে, তারা সংকুচিত হয়ে হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে এবং দুটি
অপত্য নিউক্লিয়াস তৈরি করবে। প্রথমে নিউক্লিয়াসটা বিভাজন হইল, নিউক্লিয়াসের বিভাজন হওয়ার পর এবার কার বিভাজন হবে? এবার বিভাজন হবে সাইটোপ্লাজমের। তাহলে একই সময়ে সাইটোপ্লাজমও মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয়। এ ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাই একে কি বলে? একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। এটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে আসে যে অ্যামাইটোসিসকে কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। এবার দেখো এই বিভাজনগুলো কোথায় ঘটে? এই বিভাজনগুলো সাধারণত ঘটে থাকে তোমার ব্যাকটেরিয়া, এককোষী প্রাণী যেগুলো ব্যাকটেরিয়া, তারপরে ইস্ট, ছত্রাক, অ্যামিবা বা নিম্ন শ্রেণীর জীব যেগুলো এককোষী জীবে হয়। এককোষী জীবগুলো কি অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে এই প্রক্রিয়াকে বলা হয় বাইনারি ফিশন। বাইনারি মানে কি? দুই। একটা কোষ ভাগ হয়ে তোমার দুইটা কোষে রূপান্তরিত হবে এবং এই প্রক্রিয়ায় একটা ব্যাকটেরিয়া খুব অল্প সময়ের মধ্যে তোমার বিভাজিত হয়ে প্রচুর পরিমাণে তোমার সংখ্যা সৃষ্টি করতে পারে, মানে খুবই তাড়াতাড়ি বিভাজিত হইতে পারে অ্যামাইটোসিস প্রক্রিয়া। মাইটোসিস প্রক্রিয়া, মিয়োসিস প্রক্রিয়া কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়া এটা খুবই কম সময় লাগে। তাহলে আমরা মোটা দাগে বলতে পারি অ্যামাইটোসিস কোথায় হয়? একটা হয় হচ্ছে এককোষী জীবে হয়, এককোষী জীব, এককোষী জীব যেমন কি ব্যাকটেরিয়া, অ্যামিবা, তারপর হচ্ছে অ্যামিবা। আর নিম্ন শ্রেণীর জীবে হয় তোমার নিম্ন শ্রেণীর জীবে এটা হয় নিম্ন শ্রেণীর জীবে। নিম্ন শ্রেণীর জীব কারা? যেমন কি ইস্ট, ফাঙ্গাস, এদের হচ্ছে তোমার অ্যামাইটোসিস হয়। ইস্ট, তারপর হচ্ছে ফানজাই বা যেটাকে আমরা ছত্রাক নামে চিনি, ছত্রাক, এদের হচ্ছে তোমার কি এই প্রক্রিয়ায় তাদের বংশবৃদ্ধিও ঘটে। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় তাদের বংশবৃদ্ধি ঘটে, মানে তারা যারা এককোষী প্রাণী তারা একটা থেকে দুইটা হয়ে মানে কি দুইটা প্রাণী হয়ে যাবে, এদের বংশবৃদ্ধি তোমার অ্যামাইটোসিস প্রক্রিয়ায় ঘটে থাকে, বংশবৃদ্ধি ঘটে। তো এই ছিল কি অ্যামাইটোসিস প্রক্রিয়া। আমাদের 2 নাম্বার কোষ বিভাজন ছিল যে মাইটোসিস। প্রথমটা ছিল অ্যামাইটোসিস, তারপর মাইটোসিস, তারপর মিয়োসিস। তো মাইটোসিস এটার আরেকটা নাম ছিল সমীকরণিক কোষ বিভাজন। সমীকরণিক কোষ বিভাজন। সমীকরণিক মানে কি? মানে একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হবে এবং দুইটা কোষ মাতৃকোষের সমগুণ সম্পন্ন হবে। মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম ছিল তোমার অপত্য কোষেও ক্রোমোজোমগুলো ধ্রুবক থাকবে, এই জন্য এটাকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। দেখো সংজ্ঞাটা একটু দেখো, যে কোষ বিভাজনে একটি দেহকোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টির মাধ্যমে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস কোষ বিভাজন বলা হয়। মানে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হবে এবং সমগুণ সম্পন্ন নিউক্লিয়াস তৈরি হবে, তারপর কোষটা বিভাজন হয়ে যাবে। তাহলে যেই কোষ বিভাজনে একটি কোষ থেকে দুইটি কোষ সৃষ্টি হয় এবং সমগুণ সম্পন্ন কোষ সৃষ্টি হয় এবং যেখানে ক্রোমোজোম সংখ্যা তোমার সেম থাকে সেটাকে আমরা মাইটোসিস কোষ বিভাজন বলতে পারি। দেখো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার বিভক্ত হয় তাকে কি বলে? মাইটোসিস কোষ বিভাজন বলে। মানে এই কোষ বিভাজনে তোমার নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার করে বিভাজিত হবে। তাহলে দুইবার করে বিভাজিত হবে কোথায়? দুইবার করে বিভাজিত হবে হচ্ছে মিয়োসিসের ভিতরে। তাহলে এটা একটু মনে রাখতে পারো যে একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয় কি একবার বিভক্ত হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। তুমি চাইলে সংজ্ঞা এটাও দিতে পারো, ঠিক আছে। এবার দেখো যে এই যে মাইটোসিস, এখানে কি হবে যে মাতৃকোষ এবং অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যা এটা কি থাকবে? সেম থাকবে। মাইটোসিসের তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে যে মাতৃকোষ এবং অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যা সেটা ধ্রুবক থাকবে, সেম থাকবে। মাতৃকোষ ও অপত্য কোষ মানে নতুন উৎপন্ন কোষ। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা তোমার সমান থাকবে। এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। তারপর কি দেখো এই যে কোষ বিভাজনটা হয় এটা তোমার সাধারণত উন্নত জীবের ক্ষেত্রে হয়। এই কোষ বিভাজনটা হয়। অনুন্নত জীবের
তোমার নিম্ন শ্রেণীর জীবের যে কোষ বিভাজন হয় সেটা আমরা পড়ে এসেছি, সেটা হচ্ছে অ্যামাইটোসিস, অনুন্নত জীব বা তোমার হচ্ছে নিম্ন শ্রেণীর জীব এবং এককোষী জীবের ক্ষেত্রে অ্যামাইটোসিস হয়। আর উন্নত জীবের আমরা কোষ আবার দুই ধরনের পড়েছি, একটা হচ্ছে দেহকোষ আর একটা পড়েছি জনন কোষ। দেহকোষের ভিতরে হবে মাইটোসিস, যেখানে ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড কোষ তৈরি হবে, তাই না? যে উন্নত জীবের উন্নত জীবের উন্নত জীবের দেহকোষে এই বিভাজন হবে। উন্নত জীবের দেহকোষে এই বিভাজন হয়, এই বিভাজন হয়। তারপর দেখো যে এই কোষ বিভাজনের ক্ষেত্রে কি হবে, এই কোষ বিভাজনে ধরো একটা কোষ, এই কোষ বিভাজনের ক্ষেত্রে একটা কোষ যদি ডিপ্লয়েড হয়, সেই ডিপ্লয়েড কোষটা তোমার বিভাজিত হয়ে দুইটা ডিপ্লয়েড কোষে রূপান্তর হবে, ঠিক আছে? ধরো এটাও একটা ডিপ্লয়েড কোষ, এটাও একটা ডিপ্লয়েড কোষ 2n। ডিপ্লয়েডকে আমরা 2n দ্বারা প্রকাশ করব, কারণ কি দুই সেট করে ক্রোমোজোম থাকবে 2n। দেখো 2n থেকে দুইটা 2n কোষ হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড, ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড কোষে এই কোষ বিভাজন হয়, কোথায় হবে? ডিপ্লয়েড কোষে এই কোষ বিভাজন হয়, ডিপ্লয়েড কোষে এই বিভাজন হয় হয় এই কোষ বিভাজন হয়ে ডিপ্লয়েড কোষ তৈরি হয়, ডিপ্লয়েড ডিপ্লয়েড কোষ তৈরি হবে, কোষ তৈরি হবে। তাহলে এই কোষ বিভাজন কোথায় হয়? এই কোষ বিভাজন হয় হচ্ছে তোমার উন্নত শ্রেণীর প্রাণীর তোমার দেহকোষে। দেহকোষে এই বিভাজনটা ঘটবে যেখানে ডিপ্লয়েড কোষ থেকে ডিপ্লয়েড কোষ তৈরি হবে সমগুণ সম্পন্ন, মানে আগে ক্রোমোজোম সংখ্যা যতগুলো ছিল, পরের যে কোষ তৈরি হবে অর্থাৎ অপত্য কোষ, এই অপত্য কোষের ভিতরেও ক্রোমোজোম সংখ্যা কি থাকবে? সেম থাকবে। তারপর এই যে কোষ বিভাজন, এটা কয়েকটি ধাপে হয়, এটি কয়েকটি ধাপে হয়, কয়েকটি ধাপে ঘটে, কয়েকটি ধাপে এই বিভাজন ঘটে। এবার চলো আমরা সেই ধাপগুলো পড়ব। প্রথমে আমরা মাইটোসিসকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইন্টারফেস আর দুই নম্বর হচ্ছে মাইটোসিস দশা। মাইটোসিস দশা, ইন্টারফেস, এটার আরেকটা নাম আছে এম ফেস, এম ফেস বা মাইটোসিস দশা। ইন্টারফেস এর নাম হচ্ছে তোমার হচ্ছে বিশ্রাম দশা বলতে পারি আমরা, বিশ্রামরত অবস্থা, বিশ্রামরত বিশ্রামরত অবস্থা, অবস্থা বিশ্রামরত অবস্থা মানে যেই অবস্থায় কোষটা বিভাজন হচ্ছে না। ধরো একটা কোষ বিভাজন হওয়ার পরে ওই কোষটা কিন্তু সাথে সাথে আবার বিভাজন হবে না, সে কিছুদিন তোমার ওই অবস্থায় থাকবে, ওই অবস্থায় থাকার পর একটা নির্দিষ্ট সময় পর গিয়ে আবার সে ওই কোষটা আবার বিভাজন হবে। একটা কোষ ধরো বিভাজন হয়েছে, বিভাজন হয়ে দুইটা কোষ উৎপন্ন হলো, যেই কোষগুলো উৎপন্ন হলো সেই কোষগুলো কিন্তু সাথে সাথে আবার বিভাজনে চলে যাবে না। বিভাজনে চলে যাওয়ার আগে সে তোমার হচ্ছে কিছুদিন বিশ্রাম নেবে, মানে কি কিছুদিন অবিভাজিত অবস্থায় থাকবে, মানে ওই অবস্থায় থাকবে। তারপর একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে সে আবার বিভাজন হবে। তো যেই সময়টা তার বিভাজন হচ্ছে না, যেই সময়টা তার বিভাজন হচ্ছে না মানে ওই অবস্থায় আছে, সেই অবস্থাটাকে বলা হয় ইন্টারফেস বা বিশ্রামরত অবস্থা, বা এটাকে আমরা বলতে পারি অবিভাজন অবস্থা। মানে এই অবস্থায়, যে অবস্থায় সে বিভাজনে অংশ নিচ্ছে না, অবিভাজন অবস্থা, অবিভাজন অবস্থা। বা এটা বলতে পারি দুটি বিভাজন, একবার ভাগ হলো, আরেকবার ভাগ হওয়ার যে আগের যে পর্যায়, মানে দুটি বিভাজনের মধ্যবর্তী পর্যায়, দুটি বিভাজনের মধ্যবর্তী পর্যায়। এখন প্রশ্ন হচ্ছে একটা কোষ কতবার বিভাজন হবে? একটা কোষ অনেকবার বিভাজন হয়। তোমরা জানো এখন যে প্রাণীর শুরু হয় জাইগোট থেকে, একটি কোষ থেকে। এই একটি কোষ বারবার বিভাজিত হয়ে হয়ে তোমার পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়। এবং আমাদের বডিতে বা প্রাণীর দেহে সবসময় অবিরত কোষ বিভাজন কিন্তু হচ্ছেই, মানে সবসময় অনেকগুলো কোষ আছে যেগুলো কি বিভাজনরত অবস্থায় আছে।
কোষ বিভাজিত হয়ে কি হয়, মানুষের দেহ বৃদ্ধি হয়। তারপরে ধরো আমাদের কোথাও কেটে গেল, কেটে যাওয়ার পরে সেই ক্ষতটা পূরণ হবে কিভাবে, এই যে কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু হবে। তাহলে সবসময় কি প্রাণীদেহের কিছু কোষ কি কোষ বিভাজন হচ্ছেই, আর অনেকগুলো কোষ কি কোষ বিভাজন হচ্ছে না, সেটাকে আমরা বলবো ইন্টারফেজ অবস্থা। মানে যেই কোষগুলো বিভাজন হচ্ছে না সেটাকে আমরা বলতে পারি ইন্টারফেজ পর্যায় বা ইন্টারফেজ দশা। তাহলে ইন্টারফেজ পর্যায় কি দুটি বিভাজনের মধ্যবর্তী পর্যায়, মধ্যবর্তী পর্যায় পর্যায়। এবার দেখো একটা কোষে, একটা মানুষের বা একটা প্রাণীর দেহে কোষগুলো সবসময় কোন অবস্থায় থাকে, বেশিরভাগ কোষ ইন্টারফেজ অবস্থায় থাকে, মানে কোষ বিভাজন হচ্ছে না। কিছু কোষ থাকে যারা কিছু কোষ থাকে যেগুলোর বিভাজন হচ্ছে, মানে অধিকাংশ কোষ এই অবস্থায় থাকে, ইন্টারফেজ অবস্থায় থাকে। অধিকাংশ কোষ এই অবস্থায় থাকে, এই অবস্থায় থাকে। এবার দেখো ইন্টারফেজ দশার পর ধরো কোষটার বিশ্রাম অবস্থা শেষ হওয়ার পর সে যখন তোমার বিভাজন হবে, সে বিভাজনে চলে যাবে, সেই দশাটাকে বলবে এম ফেজ বা মায়োটোসিস দশা, যেটা তোমাদের বই উল্লেখ নাই। তোমাদের বইয়ে এক তোমাদের বইয়ে ক্যারিওকাইনোসিস এবং সাইটোকাইনোসিস বলা আছে। তো আমরা এটাকে মাইটোসিস দশা বলতে পারি। মাইটোসিস দশার আন্ডারে আমরা ক্যারিওকাইনোসিস এবং সাইটোকাইনোসিস বলতে পারি। দেখো একটা কোষ যখন তোমার একটা কোষ যখন বিভাজন অবস্থায় চলে যাবে, তখন আমরা সেটাকে বলবো এম ফেজ বা মাইটোসিস দশা, বিভাজনরত অবস্থা, বিভাজনরত অবস্থা, বিভাজনরত অবস্থা, মাইটোসিস দশা। এবার দেখো কোষের ভিতরে আমরা দুইটা জিনিস মোটা দাগে জানি, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। এই দুইটা আলাদা আলাদাভাবে বিভাজন হয়, মানে একবার নিউক্লিয়াসের বিভাজন হবে, নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার পরে সাইটোপ্লাজমের বিভাজন হবে। তো মায়োটোসিস দশার ভিতরে দুইটা কাজ হবে, একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন হবে আর একটা সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন হবে। ক্যারিও নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলবো ক্যারিওকাইনোসিস। তাহলে ক্যারিওকাইনোসিস কি, কোষের যখন বিভাজন শুরু হয় প্রথমে তার নিউক্লিয়াসের বিভাজন হয়, তারপর সাইটোপ্লাজমের বিভাজন হয়। তো নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। তাহলে ক্যারিওকাইনেসিস কি, নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন। তাহলে সাইটোকাইনেসিস কি, সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন, আর এটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এই যে নিউক্লিয়াসের বিভাজন, এটা 5টি ধাপে বিভক্ত, 5টি ধাপে বিভক্ত, 5টি ধাপে বিভক্ত। বিভক্ত কি কি ধাপ তোমরা একটু পরে পড়বে। প্রোফেজ, তারপর হচ্ছে প্রোমেটাফেজ। এই 5টা ধাপ কিন্তু সিরিয়ালি মুখস্থ করতে হবে। প্রোফেজ, প্রোমেটাফেজ, তারপর মেটাফেজ, তারপর অ্যানাফেজ, অ্যানাফেজ, তারপর টেলোফেজ, টেলোফেজ। এই 5টি ধাপে হচ্ছে তোমার ক্যারিওকাইনেসিস বিভক্ত। আর সাইটোপ্লাজমের বিভাজন কখন হয়, যখন ক্যারিওকাইনেসিস শেষ হয়। ক্যারিওকাইনেসিস শেষ হওয়ার পর অর্থাৎ নিউক্লিয়াস বিভক্ত হওয়ার পর সাইটোপ্লাজমের বিভাজন হয়। এখানে কি হবে, এখানে কোষ প্লেট ও কোষ প্রাচীর তোমার সৃষ্টি হয়। এখানে কি হবে, কোষ প্লেট বা কোষ পর্দা, যেটা কোষ প্লেট ও কোষ প্রাচীর সৃষ্টি হয়। তাহলে দেখো এই সাইটোকাইনোসিস কিন্তু এটা একটা সহজ পর্যায়। এখানে জটিল পর্যায় হচ্ছে তোমার ক্যারিওকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিস 5টি ভাগে বিভক্ত হয়। এখানে তোমার নিউক্লিয়াসের বিভাজন হয়, ক্রোমোজোমের বিভাজন হয়, এবং এই বিভাজন করতে গিয়ে আমরা এটাকে 5টি ধাপে ভাগ করতে পারি। তো এই ছিল হচ্ছে মাইটোসিসের বিভিন্ন পর্যায়। তো মাইটোসিসকে আমরা মোটা দাগে 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে কিছু কোষ আছে, মানে বেশিরভাগ কোষ তারা বিভাজনরত অবস্থায় না, মানে তারা অবিভাজিত অবস্থায় আছে, মানে তাদের বিভাজন হচ্ছে না, সেই দশাকে আমরা বলবো ইন্টারফেজ দশা। আর যাদের বিভাজন হচ্ছে তাদেরকে বলবো আমরা মায়োটোসিস দশা। এই মায়োটোসিস দশার ভিতরে
যারা যখন নিউক্লিয়াসের বিভাজন হবে সেটাকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস, এবং যখন সাইটোপ্লাজমের বিভাজন হবে মানে নিউক্লিয়াসের বিভাজন শেষ, ক্যারিওকাইনেসিস শেষ, তারপর তাদের সাইটোপ্লাজমের বিভাজন হবে, সাইটোপ্লাজমের বিভাজনকে বলবো আমরা সাইটোকাইনেসিস। এবং এইগুলোর ভিতরে তোমার সবচেয়ে বেশি কোষ কোন অবস্থায় থাকবে? অবশ্যই ইন্টারফেস অবস্থায় থাকবে। এবং এই ইন্টারফেস অবস্থায় ভিতরে এই কোষ বিভাজন হওয়ার জন্য কোষের ভিতরে যে পরিবর্তন হওয়া দরকার ইন্টারফেস দশার ভিতরে, কোষের ভিতরে এই পরিবর্তনগুলো হবে। এই জন্য ইন্টারফেস দশাকে অনেক সময় কোষ বিভাজনের জন্য প্রস্তুতি পর্ব বলা হয়। প্রস্তুতি পর্ব বলা হয়। এবার চলো আমরা ক্যারিওকাইনেসিস দিয়ে শুরু করব। প্রথমে কি আছে দেখো, মাইটোসিসের বৈশিষ্ট্য দেখো। আমরা যদিও পড়েছি মাইটোসিসের বৈশিষ্ট্য, এখানে আরো কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া থাকবে যে মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি, মানে এই কোষ বিভাজনটা হবে দেহকোষের ভিতরে, তোমার জনন কোষে হবে না। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হবে, তাহলে দুইবার বিভাজিত হবে কোথায়? সেটা মিওসিসের ভিতরে দুইবার বিভাজিত হবে। মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি করে, এই জন্যই এটাকে বলে সমীকরণিক কোষ বিভাজন। এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ কি ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে, ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হবে না। এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি দুভাগে বিভক্ত হয়। এটা একটু মনে রাখতে হবে যে কিভাবে বিভক্ত হয়, লম্বালম্বি দুভাগে বিভক্ত হয়। কিভাবে বিভক্ত হবে আমরা একটু পরে দেখব। ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি থাকবে? সমান থাকবে। মাইটোসিসকে নাম কি বলা হয়? ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয়। মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজনও বলা হয়। তো এই ছিল হচ্ছে মাইটোসিসের বৈশিষ্ট্য। তারপর দেখো মাইটোসিস কোথায় হবে? মাইটোসিস কোথায় হয় দেখো, মাইটোসিস উদ্ভিদের বর্ধনশীল, আগে চলো বুঝি যে মাইটোসিস কেন হয়। মাইটোসিস হয় হচ্ছে যখন আমাদের জাইগোট হয়, অর্থাৎ আমাদের যে প্রথম কোষ, জীবের যে প্রথম কোষ, শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে জাইগোট সৃষ্টি হয়। জাইগোট সৃষ্টি হওয়ার পর সেই জাইগোটটা বিভাজন হবে, ভাগ হয়ে হয়ে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে বিভাজিত হয়ে হয়ে একটা পূর্ণাঙ্গ প্রাণী হয়। যেমন শুরুতে বলেছি যে একটা মানুষের দেহে প্রায় ১০০ ট্রিলিয়ন কোষ থাকে। কতগুলো কোষ থাকে? ১০০ ট্রিলিয়ন কোষ থাকে। তো এই ১০০ ট্রিলিয়ন কোষটা তো একটা কোষ থেকে হয়েছে, তাই না? তো এই যে একটা কোষ থেকে ১০০ ট্রিলিয়ন কোষ হলো, কিভাবে হয়েছে? কোষ বিভাজনের মাধ্যমে ভাগ হয়ে হয়ে হয়েছে। তাহলে মায়োসিস কোথায় হয়? মায়োসিস ১ নাম্বার হবে হচ্ছে তোমার প্রাণীর দেহকোষ হবে। কেন হবে? কারণ বাড়ার জন্য হবে। উদ্ভিদের ভিতরেও কিন্তু তোমার মায়োসিস হবে, কারণ উদ্ভিদেরও কি বৃদ্ধি হয়। তাহলে উদ্ভিদের কোথায় বৃদ্ধি হবে? দেখো, উদ্ভিদ যখন বাড়ে, উদ্ভিদের যে তোমার অগ্রভাগ সেটা কিন্তু বেশি বাড়ে, পাতার অগ্রভাগ, তারপরে মূলের অগ্রভাগ, এগুলো বেশি বাড়ে। তো উদ্ভিদের ক্ষেত্রে যে উদ্ভিদের মায়োসিস উদ্ভিদের বর্ধনশীল মানে কি? যে অংশটা বৃদ্ধি হয়। ভাজক টিস্যু মানে কি? যেই টিস্যুগুলো ভাগ হচ্ছে। উদ্ভিদের দুই ধরনের টিস্যু থাকে, একটা হচ্ছে স্থায়ী টিস্যু, মানে বলছিলাম যে ইন্টারফেজ অবস্থায় থাকে, মানে কিছু কোষ ভাগ হয় না, বিভাজন হয় না, সেগুলোকে ইন্টারফেজ অবস্থা বলে। তো উদ্ভিদের ক্ষেত্রে সেগুলো হচ্ছে স্থায়ী টিস্যু, মানে সেগুলোর আর বিভাজন হবে না। আর ভাজক টিস্যু কোনগুলো? যেগুলোর বিভাজন হবে। তাহলে উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কি কাণ্ড মানে ডাল, মূলের অগ্রভাগ, ভ্রূণমূল, তারপর ও বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায়। বিভাজিত হয়ে কি হবে? উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে। প্রাণীর ক্ষেত্রে কি হবে? দেখো, প্রাণীর ক্ষেত্রে দেহকোষে হয়, তাই না? দেহকোষে এই বিভাজন হয়। তারপর কি? ভ্রূণের পরিবর্তনের সময়, আর কোথায়? নিম্ন শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের অযৌন জননের সময় এই ধরনের বিভাজন হয়। তারপর প্রাণীর যে জননাঙ্গ গঠন এবং বৃদ্ধি, এটাও কি মাইটোসিস প্রক্রিয়া হয়। শুধু জননাঙ্গ গঠন ও বৃদ্ধি না, প্রাণীর যে কোনো অঙ্গ গঠন এবং অঙ্গের বৃদ্ধি তোমার মাইটোসিস প্রক্রিয়ায় হয়। তারপর ধরো তোমার কোথাও কেটে গেছে, এই কেটে গেলে তোমার ক্ষত আরো তোমার কি হবে? ক্ষত পূরণ। এই ক্ষত পূরণে কি হবে? এই মাইটোসিস প্রক্রিয়া হবে। ক্ষত পূরণ মাইটোসিস প্রক্রিয়া হয়। কোথাও কেটে গেলে সেখানে কি হয়? আবার নতুন কোষ হয়ে সেই ক্ষতটা পূরণ হয়ে যায়। ক্ষত পূরণ এই প্রক্রিয়ায় হয়। এই প্রক্রিয়ায় হয়। তারপর দেখো যে মাইটোসিস বিভাজন ঘটে না কোথায়? এটা একটু দেখো যে মাইটোসিস বিভাজন ঘটে না, সেটা হচ্ছে প্রাণীর স্নায়ু টিস্যুর স্নায়ুকোষে। প্রাণীর
তোমার স্নায়ুকোষ আছে, নিউরন, তোমরা পরবর্তী দিকে পড়বে সমন্বয় নিঃসরণ অধ্যায়। তো এই স্নায়ুকোষের ভিতরে তার কিন্তু বিভাজন হয় না, মানে তার বিভাজনই হয় না ওই স্নায়ুকোষের। তো স্নায়ুকোষে তোমার বিভাজন হবে না। তারপর স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা, এই যে লোহিত রক্তকণিকা যেটা আছে সেটা বিভাজন হয় না। কারণ কি, এই লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়, এটা তোমার ওই যে তোমার আমাদের যে অস্থি আছে, অস্থি মজ্জা থেকে তোমার লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। আর অনুচক্রিকা, অনুচক্রিকা এটাও রক্তের একটা অংশ, এটাও তোমার বিভাজন হয় না। তারপর বলেছিলাম যে উদ্ভিদের স্থায়ী টিস্যু আছে। তো স্থায়ী টিস্যু কারা? যারা আর বিভাজন হবে না, তাহলে তাদের ক্ষেত্রে কি তোমার এ ধরনের বিভাজন ঘটে না। এ ধরনের বিভাজন ঘটে না মানে হচ্ছে বিভাজনই ঘটে না, অন্য বিভাজনও ঘটে না যে উদ্ভিদের যে স্থায়ী টিস্যু আছে। তাহলে এই যে নিচের যেগুলো আছে এই কোষগুলোর ক্ষেত্রে শুধু মাইটোসিস না, অন্য কোনো বিভাজনও ঘটে না। আমরা বলতে পারি এখানে কোনো বিভাজনই ঘটে না এগুলাতে। ঠিক আছে? তাহলে এই ছিল হচ্ছে মাইটোসিস বিভাজন কোথায় কোথায় হয়। এটা হচ্ছে তোমাদের যে বইয়ের রিডিং, এটা তোমরা চাইলে পড়তে পারো এখান থেকে। আমরা এখন যে ইন্টারফেস দেখো, আমরা আরেকটু করে পড়ি ইন্টারফেস। ইন্টারফেস কি ছিল দেখো, ক্যারিওকাইনোসিস ও সাইটোকাইনোসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এই অবস্থাকে ইন্টারফেস বলে। আমরা এটাকে বলেছিলাম প্রস্তুতি দশা, প্রস্তুতি পর্ব, প্রস্তুতি পর্ব বলেছিলাম। বা আমরা এটা বলেছিলাম অবিভাজনরত অবস্থা বলেছিলাম, যে কোষ বিভাজন যাদের হচ্ছে না তারা ইন্টারফেস অবস্থায় থাকে, অবিভাজনরত অবস্থা, অবস্থা। তারপর বলেছিলাম যে অধিকাংশ কোষ এই অবস্থায় থাকে, অধিকাংশ কোষ এই অবস্থায় থাকে। আর কিছু কোষ তারা বিভাজন হয়, তাদের কোষ এই অবস্থায় থাকে, অবস্থায় থাকে থাকে এবং কোষ বিভাজনের একটা কোষের বেশিরভাগ সময় এই অবস্থা ইন্টারফেস অবস্থায় থাকে, আর বাকি সময় হচ্ছে তোমার এমফেস অবস্থায় থাকে। যদি পার্সেন্ট দিয়ে জানতে চাও তাহলে 95 থেকে 90 থেকে 95% সময় একটা কোষ ইন্টারফেসেই থাকে, আর 5% 5 থেকে 10% সময় তারা তোমার হচ্ছে মাইটোসিস দশায় থাকে বা ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস দশায় থাকে। তারপর আমরা পড়েছিলাম ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কি ছিল, যে আমরা কোষ যখন বিভাজন হয় তখন দুইবার বিভাজন হয়, দুই ভাবে বিভাজন হয়। একটা হচ্ছে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয়, তারপর সাইটোপ্লাজমের বিভাজন হয়। তাহলে সেখানে নিউক্লিয়াসের যে বিভাজন, এই নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। তারপর এই ক্যারিওকাইনেসিস কি, বিভাজিত কোষে নিউক্লিয়াসটির একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। আর এই যে পরিবর্তনগুলো, নিউক্লিয়াসের পরিবর্তন, এগুলো আবার কি ধারাবাহিকভাবে ঘটে। এই পর্যায়কে 5টি ভাগে ভাগ করা হয়। কি কি আমরা লিখেছি, প্রোফেজ, তারপর কি প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এবং এই পর্যায়ে কিন্তু আমাদের সবগুলো বিস্তারিত পড়তে হবে একটু পরে গিয়ে। এবার আমরা কিছু এমসিকিউ সলভ করব। যে দেখো, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ইকুয়েশনাল ডিভিশন, ইন্টারফেস, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। তো নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, তাই না? সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন। ইন্টারফেস কি, ইন্টারফেস হচ্ছে যখন কি বিভাজন হচ্ছে না। আর ইকুয়েশনাল ডিভিশন কি, ইকুয়েশনাল ডিভিশন মানে সমীকরণিক ডিভিশন, সমীকরণিক ডিভিশন। এটা কার হয়? মাইটোসিসের নাম, তাই না? মাইটোসিস কোষ বিভাজনের আরেকটা নাম হচ্ছে সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন। এটা মাইটোসিস, মাইটোসিসের নাম এটা। দেখো ক্যারিওকাইনেসিস, তারপর এমসিকিউ দেখো যে ক্যারিওকাইনেসিস পর্যায়টি কয়টি ধাপে বিভক্ত? তো ক্যারিওকাইনেসিস মোট 5টি ধাপে বিভক্ত। কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ।